আমি হিন্দু না মুসলমান সেটা দিয়ে বিচার হবে না আমার দেশপ্রেম আছে কিনা। এখন যারা আসছে এটা হলো একটা এনজিও সরকার। এই যারা এনজিও মানে হলো সুদের ব্যবসা, এরা একটা বেনিয়া সরকার। আজকে প্রধান উপদেষ্টাকে দুটা মামলা দিচ্ছে। আমরা তো মুক্তিযুদ্ধ করছি, মুক্তিযুদ্ধ করে তো সচিবালয়ে যাই, আমি তো মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত সচিবালয়ে প্রবেশ করি। এটা গণতান্ত্রিক বাংলাদেশ, ন্যায় বিচার ও সাম্য, সাংবিধানিক ভাবে প্রত্যেকের অধিকার নিশ্চিত করা। সর্বশেষ যে আমাদের নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান, তার বক্তব্যের মধ্যে আগামী দিন কিছু পরিকল্পনার কথা বলছেন। স্বাস্থ্যের কথা বলছেন, ক্রীড়াঙ্গনের কথা বলছেন, যুবকদের কর্মসংস্থানের কথা বলছেন এবং নিজেদেরকে সেভাবে যোগ্য করে তুলতে বলছেন। যুবকের হাত বেকার থাকলেও দেশ তো স্বনির্ভর হয়। প্রত্যেকটি যুবকের হাতে যখন কাজ থাকে, সেখানে যখন সামষ্টিকভাবে যোগ করা হয়, সেটাই জাতীয় অর্থনীতি তাকে পরিমাপ করা যায় যে আমাদের অর্থনৈতিক অবস্থাটা কেমন, তাই না? একটা ফ্যামিলিতে একজন রোজগার করে ১০ জন খায়। সে যতই রোজগার করুক তাদের ১০ জনের হয় না। আর একটা পরিবারে যদি ১০ জনের মধ্যে ৮ জনই রোজগার করে, ২ জন কেউ ঘাড়ে বোঝা হয়ে দেখা যায় না। সেই কারণেই প্রত্যেকটা যারা কর্মক্ষম যুবক, তাদেরকে কর্মের সন্ধান দিতে হবে। সব যুবক সব কাজ পারবে না। যে যুবক যে কাজ করে। বিভিন্ন সাইট আছে, টেকনিক্যাল সাইট আছে, যে যাকে নিজেকে সেভাবে তৈরি করে। এবং তৈরি করার মধ্যেও তার যেন জব অপরচুনিটি ওপেন থাকে যে সে এটা করলে এই কাজটা করতে পারে। প্রাথমিক পর্যায়ে উনি কিন্তু আসলে আগামী রাষ্ট্রটা কেমন হবে, হুম, সেটাই এখন আপনি উনি বলছেন যে তিনি আমরা কাজ করতেছি। সরকারে যাই নাই কিন্তু পরিকল্পনাগুলি আগে থেকে প্রিপারেশন নেওয়ার অর্থ হইলো যে যাতে সরকারে গিয়ে আমরা খেয়ে হারাই না। আমরা পালাক্রমে প্রায়োরিটি বেসিসে প্রত্যেকটা কাজে একটা করে হাত দিতে পারি, এটাই। আর সর্বশেষ যে বক্তব্যটা সেটা হলো এই যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দরকার। নির্বাচন নিয়ে যেটা তাল ভানা চলছে এগুলো তো কোনো সন্দেহ নাই, তাই না? এখন যে রাধে সে চুলো বাঁধে। নির্বাচনের যে প্রতি যে আন্তরিকতা সেটা দৃশ্যমান জনগণের কাছে করলে জনগণ হতাশ হবে না, আশঙ্কা প্রকাশ করবে না, হতাশা প্রকাশ করবে না। কিন্তু ওনারা রান্নার কাজটা করে চুল বাঁধা শিখে গেছে। তাতে তো ক্ষুধার্ত পরিবারের লোকগুলোই একটু বিগত বোধ করবে, স্বাভাবিক। কিন্তু এই যে সংস্কার, এটা সংস্কার না সংহার গণতন্ত্র, এটা আমি এখনো বুঝে উঠতে পারি না। আরেকটা জিনিস হলো একটা নির্বাচিত সরকার ছাড়া সংস্কার হয় না। কেন? আমরা গত ১৬ বছরে একটা নির্বাচন জনগণ ভোট দিতে পারি। এই জন্য একটা জবাবদিহিমূলক সরকার গঠন করতে পারি না। কারণ সরকার গঠনে যে জনগণের যে বিশ্বাস লাগবে, সেই বিশ্বাস তাদের প্রয়োজন ছিল না। জনগণ ভোট দিল না দিল, তারা ১৬ বছর রাজত্ব করছে, ঠিক কিনা? কিন্তু যখন জবাবদিহিতার প্রশ্ন আসবে, প্রতি ৫ বছর অন্তর অন্তর কিন্তু জনগণ মূল্যায়ন করলো যারে ভোট দিলাম সে কতটুকু করলো। যদি দেখে যে হ্যাঁ আশান্বিত, কিছুটা বাকি আছে, তাহলে পরে তারা আরো সময় দিবে। আর যদি দেখে না গোড়াই গলত, তাহলে তাকে রিজেক্ট করে জনগণ কিন্তু বিভিন্ন করবে, করবে। এখন বিএনপি জনগণের ভোটে নির্বাচনে জয়লাভ করবে, এই নিশ্চয়তা বোধ থেকেই সরকার মানে নির্বাচনে টালবাহানা করছে। আর কিছু কিছু রাজনৈতিক দল তাদের সাথে যোগ দিচ্ছে যে ইহকালে তাদেরকে নির্বাচন করে ক্ষমতা আসার কোনো সুযোগ। বিএনপির ৪৬ বছর, ৪৬ বছর কিন্তু বিএনপি ৫ বার রাষ্ট্রীয় ক্ষমতা আসছে, তাই না? আর অন্যান্যরা যেসব লাফালাফি করে, কিছু ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তা বলে, তাই না? আহ আমি হিন্দু না মুসলমান সেটা দিয়ে বিচার হবে না আমার দেশপ্রেম আছে কিনা। দেশপ্রেম একটা আলাদা মানুষের বৈশিষ্ট্য, অঙ্গীকার, প্রতিশ্রুতি, দেশের প্রতি, যেটা সর্বদেশ সেই যে কথাটা বলছে, পিন্ডি নয় দিল্লি নয়, সবার আগে বাংলাদেশ।
এই কথাটাই হলো জাতীয়তাবাদী শক্তি মূল সুরা। আগে আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ স্বার্থ। তো সুতরাং এখন আমি সংবিধানের বিভিন্ন দেশে যতটুকু জানি বা যতটুকু শুনি, আমার দেশের সংবিধান যতটুকু শুনি, সংবিধানের সাথে কিন্তু ধর্মীয় অনুশাসনের কিন্তু কোনো সাংঘর্ষিক ক্লজ নেই। অর্থাৎ সংবিধান বলে নাই ধর্ম পালনে এই জায়গা বাধা আছে, এটা করা যাবে, এটা করা যাবে, এটা কোনো দেশেই নাই। তো সুতরাং ধর্মীয় অনুশাসন এক জিনিস, রাষ্ট্রীয় অনুশাসন আরেক জিনিস। কিন্তু আমাকে দেখতে হবে রাষ্ট্রের যে সাংবিধানিক অধিকারের মধ্যে আমার ধর্মীয় মূল্যবোধ, আমি আমার ধর্মটা সঠিকভাবে পালন করার ক্ষেত্রে কোনো বাধা আছে না। বাধা আছে, আমি বাধা দিতে পারি। আমি সংখ্যায় ছোট হইতে পারি, কিন্তু আমিও তো বাধা দিতে পারি যে আমার এই ধর্মে এটা কি করে, আঘাত করে। কিন্তু এখন এই যে কিছু লোক মানে ধর্মের নামে যেসব কথা বলতেছে এবং বিভাজন সৃষ্টি করতেছে, কোনো ধর্মই কিন্তু মানুষে মানুষে বিভাজন করার নির্দেশ দেয় নাই। সেই পবিত্র কোরআন শরীফই হোক বা হিন্দুদের বেদই হোক, বাইবেলই হোক, এটাই হোক না কেন, সবাই কিন্তু আহ ধর্ম পালনের মধ্যে পরিপূর্ণ মানুষ হয়ে মানব সেবায় নিয়োজিত থাকা তাকে ধর্মীয় ভাবনা দিয়ে মানবতা বোধকে বিসর্জন দিতে পারবে না। যিনি একজন প্রকৃত ধার্মিক, সে হিন্দু হোক মুসলমান হোক, যেই ধর্মেরই হোক, যে প্রকৃত একজন ধার্মিক, তার কাছে কিন্তু সবাই নিরাপদ। কারণ তার ধর্মীয় অনুশাসনের মধ্যে সে শিখছে পরের জিনিস খাওয়া যাবে না, পরের প্রতারণা করা যাবে না, তাই না? ইদানিং কালে আমাদের কিছু ধর্মীয় নেতারা এমন উগ্র কথাবার্তা বলতেছে, যার উত্তর দিতে গেলে সেটা মানে গণরায়ত সৃষ্টি, তাই না? সুতরাং সকল ধর্মে কিন্তু মানবতাবোধকে জাগ্রত রেখে পাশাপাশি সবাই একটা ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা, যার যার ধর্ম সেসব পালন করার মধ্য দিয়েও একটা নিজস্ব সংস্কৃতি আছে জাতি। হ্যাঁ, যে আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশে, যেমন ইন্ডিয়ার একটা মেরা ইন্ডিয়া, মেরা হিন্দুস্তান, ঠিক না? তা আমাদের এই স্লোগানটা এইটাই আর কি, যে আজকে যেটা আমাদের চেয়ারম্যান সাহেব বললেন, দিল্লিও নয় পিন্ডিও নয়, সবার আগে বাংলাদেশ, ঠিক? তো সে কারণে বলবো যে আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতির সামনে অনেকগুলি মেসেজ তুলে ধরা হবে। আমার মনে হয় সারা জাতি আজকের এই বক্তব্যটা গ্রহণ করবে এবং তারেক রহমানের প্রতি উত্তরোত্তর যেমন মানুষের আস্থা বাড়ছে, আজকের এই বক্তব্যটা যদি সঠিকভাবে পর্যালোচনা করা হয়, তাহলে মানুষ তার উপর আস্থাশীল হবেই এবং তার উপর বিশ্বাস রাখবে যে হ্যাঁ, তারেক রহমান ক্যান ডু ফর দ্য পিপল। এটা আর মিটিং থেকে আমার এটুকুই আজকে শিক্ষা আছে। সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কার এই পৃথিবীর কিয়ামত পর্যন্ত থাকবে। আমি আজকে যেটাকে খারাপ মনে করতেছি বর্জন করতেছি নাকি, আবার 2 বছর 3 বছর এই চর্চাটা মনে হবে যে না এটা ঠিক না, আমাদের পরিবর্তন করতে হবে। প্রতি বছর 5 বছর পর পর পার্লামেন্ট হয় কেন? আল্লাহর প্রেরিত পবিত্র কোরআন ছাড়া অথবা বেদ, হিন্দু বেদ ছাড়া আহ সবকিছু পরিবর্তনশীল, রাষ্ট্রের জন্য, জনগণের জন্য। জনগণের আকাঙ্ক্ষার প্রতিধ্বনি করে পার্লামেন্ট এবং তারা সংস্কার করে, পরিবর্তন করে কিছু কিছু আইন, এগুলো প্রয়োজন। তাহলে সবার মূলে রয়েছে প্রথম সংস্কারটাই হইল যে গণতান্ত্রিক একটা সুষ্ঠু অবাধ নির্বাচনে মানুষের ভোটাধিকার 100% নিশ্চিত করা হলো বড় সংস্কার। আর এই গণতন্ত্রটাই হবে পরবর্তী সংস্কারের মূল ভিত্তি, সহায়ক শক্তি। সংস্কারের সাথে তো গণতন্ত্রের কোনো শত্রুতা নেই, একটা পরিপূরক। যেমন সংস্কারের সাথে তো উন্নয়ন কোনো নাই, শত্রুতা নেই। উন্নয়নের সাথে গণতন্ত্রের শত্রুতাটা অন্য জায়গায়। উন্নয়নের যদি ফলোড বাই দি কারাপশন, সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাবদিহিতার প্রশ্ন আসছে, কারাপশনটাকে রোধ করার জন্য। সো দ্যাট এরা কোন সংস্কারের হাত দিচ্ছে? একটি সংস্কার করার ক্ষমতা নাই, বিকজ যে একমাত্র পার্লামেন্ট ছাড়া কোনো কিছু পরিবর্তন, সংযোজন, বিযোজন, আমার যেটা প্রয়োজন সেই আইন প্রয়োগ করা সম্ভব না। নান ক্যান বি, নান ক্যান বি, বিকজ গভর্নমেন্ট তো সেই ম্যান্ডেট তোমাদের দেয়নি। বিভিন্ন রাজনৈতিক দলগুলি হয়তো নির্বাচন সময়টাই দিবে, নির্বাচন ইস্তেহার দিবে।
সেই ইচ্ছার মধ্যে কথা হবে জনগণের সামনে প্রতিশ্রুতি দিবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী জনগণ যাদেরকে জয়লাভ করাবে তাদের ওই প্রতিশ্রুতিটা কিন্তু জনগণের কাছে একটা ম্যান্ডেট যে এটাকে আমি করছি, তুমি এটা করো। হ্যাঁ, না জনগণের যে ফিলিংটা যে আমার এটা পড়েই তো ভোট দিব। তা আমি পইরা ভোট দিলে মানে পিপল শুড বি কনভিন্স, দ্য পিপল কনভিন্স অ্যান্ড কাস্ট হিজ ভোট, হ্যাঁ, আমাকে। কিন্তু আমি ওখানে গিয়ে যদি এই কথা ভুলে যাই তো পরবর্তী পর্যায়ে পিপল হ্যাভ এ রাইট টু চেঞ্জ দ্য পার্সন, ঠিক কি না? তো সেই কারণে এখন যারা আসছে এটা হলো একটা এনজিও সরকার। এই যারা এনজিও মানে হলো সুদের ব্যবসা, এটা একটা বেনিয়া সরকার, এটা একটা বেনিয়া সরকার। এরা আসছে ব্যবসা করতে, ব্যবসা করতে। তারা বিচার করবে, কার বিচার করবে? আওয়ামী লীগের বিচার। তার এই যে কজন আছে এখন, কার গায়ে দুইটা পিঠের বাড়ি করছে, কে জেল খাচ্ছে? জেল তো আমরা খাচ্ছি। আমাদের সবাই গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, কর্মী মারা গেছে। তো আওয়ামী লীগের প্রতি রাগ টাগ তোরটা কি তাদের থেকে আমাদের অনেক বেশি না? কিন্তু আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই নাই বলেই কিন্তু এটা আইনটা হাতে তুলে নেই। যেখানে তোফায়েল আহমেদ বা এই যে ওবায়দুল কাদের বারবার বলছে যে এই আওয়ামী লীগ ক্ষমতা গেলে 2 লক্ষ লোক মারা যাবে। 2 লক্ষ তো দূরের করা, আওয়ামী লীগের বাড়ির 2টা গরু তো মারা যায়, 2টা মানুষ মারা যায় নাই। এই আন্দোলন যা মারা গেছে আমাদের কর্মীরাই মারা গেছে। এবং যেই সব ছাত্র জনতার কথা বলে সেই সব ছাত্র জনতা যারা মারা গেছে আজকে যারা ওই তাদের রক্ত বেচতে চায় তাদের গায়ে কয়টা আসল লাগছে? আমি ওই লাইনে যাচ্ছি না। তাদের নিজস্ব চেতনাবোধ, দেশাত্মবোধ এবং তার ভাই মাইর খাচ্ছে। এই জন্য প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে প্রাইভেট কলেজের ছাত্ররা রাস্তায় নামছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়টা ছাত্ররা হাসিনা তো 1 ঘন্টার মধ্যে কুড়িয়ে লয়ে দিতে পারছে, কিন্তু সারা দেশে যখন নামছে হাসিনা টিকতে পারে না। আউট অফ ইমোশন ওর দাই কি বলা হয় যে প্রতিশ্রুতি, যে ভাইয়ের প্রতি, দেশের প্রতি, এই ধরো এই কিশোর মন, এই যুবক ছাত্র, ওরাই তো যুবক, আর এই বয়সে তো প্রতিবাদ, ওরা প্রতিবাদ করছে, সফল করছে। এবং অলরেডি দে হ্যাভ বিন ব্যাক টু দিয়ার ওন টিভিস। তারা লেখাপড়া করতে না। কমপক্ষে 70-90% ছাত্র এই রাজনীতির ধারে পাশে নেই। তারা লেখাপড়া করতে গেছে না, তাকে কাম তারা সারছে। এখন যে যারা বৈষম্য বিরোধী ছাত্র কয় এদের মধ্যে কিছু কিশোরগণ ঢুকছে, এদের মধ্যে আবার নব্য স্কুলে পড়ে না, কলেজে পড়ে না, কেউ চিনে না, ঢাকার থেকে বাড়িতে গিয়া তারা আবার বৈষম্য বিরোধী সংগঠন করে। হ্যাঁ, মানে এই যে ভেজালটা কোথায় এই জায়গায়? যেমন আমরা 16 তারিখ পর্যন্ত যত মুক্তিযোদ্ধা দেখছি, 16 তারিখের পর থেকে আমরা দেখলাম মুক্তিযোদ্ধা দিবি, এটার আমরা বলতাম 16 বাহিনী। মানে 16 বাহিনীর সংখ্যা যখন বাইরে গেল তখনই শেখ মুজিবের পতনটা কিন্তু ঘনায় গেল, ঘনায় গেল। তো সুতরাং আজকে সারা দেশে যারা বৈষম্য বিরোধী আন্দোলনটা মনের আবেগে করছে, দেশের প্রতি প্রতিশ্রুতি ভাইয়ের প্রতি দরদ হয়ে করছে, আমি তো বলছি মোর দ্যান 95% ছেলে মেয়েরা স্কুলে যায়, কলেজে যায়, লেখাপড়া নিয়ে ব্যস্ত। দে ডোন্ট বদার ফর দ্য পাওয়ার, পাওয়ার, পাওয়ার। আরে আমার নাতনি ওই যে নিপুণের মেয়ে, মাত্র 15 না 16 বছর বয়স, ক্লাস এই যে 11 আর ও লেভেল পরীক্ষা দিতেছে, ও গ্রিন হার্ট স্কুলের ক্যাপ্টেন। ও আন্দোলনে নামছে এবং সে গণভবনে ঢুকে শেখ হাসিনার বেডরুম থেকে অনেক করছে। কিন্তু এখন তুমি যাও, তোর 1,00,000 টাকা দিলে এক গোজ হাতে তুলে যাবে, তাদের কাজ শেষ। এখন আমরা তো ধরো 63 সাল থেকে আন্দোলন করছি, তা আন্দোলন করে তো নিউ মার্কেট বা কলার করি না। আন্দোলন শেষ শেষ নাকি? আমরা আবার লেখাপড়া নিয়ে ব্যস্ত আছি, আবার আইসা আন্দোলন করছি। আমরা তো মুক্তিযুদ্ধ করছি, মুক্তিযুদ্ধ করে তো সচিবালয়ে যাই, আমি তো মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত সচিবালয়ে প্রবেশ করি আমার জীবন। একদম যুগে যুগে যত ছাত্ররা আন্দোলন করছে, আন্দোলন করার পর তারা আবার তাদের ক্লাসে মনোযোগ দিচ্ছে। আর এখন কি করছে, তারা সাদা করে বড় বড় কোম্পানি যখন বিচার করবো এগুলোকে ব্ল্যাকমেল করে টাকা আনতেছে। একটা তো ধরা পড়লো 50 লাখ টাকা,
নাকি? তো এরা এত বড় বড় কথা কয়, আর এদেরকে পৃষ্ঠপোষকতা করতেছে কে? প্রধান উপদেষ্টা। আজকে প্রধান উপদেষ্টাকে 2টা মামলা দিয়েছিল, তাকে কিছু ওই দাঁড়িয়ে থাকতেছে কোর্টে গিয়ে, তাই না? কোর্টে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তাতে কত কষ্ট পাইছে, আমরাও এটাকে প্রতিবাদ করছি, নাকি? এখন আইনের কাছে তো বড় ছোট নাই, আমাকেও তো লকারে ঢুকে দিত, ইয়েতে কোর্টের যে আছে না, লোহার খাঁচা, খাঁচার মধ্যে দাঁড়া করা আছে, কি করবো? তার আইন তাকে অ্যালাউ করে আমাকে দাঁড়া করায় রাখে। তা আমরা তো প্রতিদিন হাজিরা দিচ্ছি, কতবার জাল খাচ্ছি, মাথার রক্ত কতবার গেল। তো এখন 17 বছর না, আমরা তো 63 বছর রাজনীতি, আমি কিন্তু রাজনীতির বাইরে অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকি নাই। আমি তো এত দাবি করতে পারছি, আমি তো এখনো কোর্টে যাই। আর উনি আগের দিন ওনার জেল হইলো, পরের দিন খালাস হইলো, তারপরের দিন উনি শপথ নিল, তারপরে ওনার এনবিআর 640 কোটি টাকার মামলা গেলগা। উনি এখন বিশ্ববিদ্যালয়ে পারমিশন নিল, মানুষে কয় বিকাশ, ওনারটা আবার নগদ আরেকটা চালু করলো। তো ব্যবসা তো সবই নিতেছে, নাকি? তার কি কি ব্যবসা নিয়ে উল্টো বলে যে আর কি কি ব্যবসা তার দরকার, একবার রয়ে যাবে না, নাকি? আর আমার কাছে বললাম আমি যা নিলাম আপনার আবার পরে বাতিল করেন না। কিন্তু একটা জিনিস বলি, তুমি যখন সরকারি ভাতা বেতন অনারিজন নিবা, তখন কিন্তু তোমার ব্যবসা করার রাইট। সরকারের যে শপথ গ্রহণকারী মন্ত্রী হিসেবে সে কিন্তু আদারওয়াইজ বিজনেস করতে পারেন না। উনি সব কোম্পানির মালিক থেকে প্রধান উপদেষ্টা হিসাবে সংবিধানের কোন ধারা মতে আছে, আনলে উনি ডিক্লার দেন যে উনি কোনো কোম্পানির সাথে জড়িত না, ওনার কোনো ব্যবসা নেই। বলুক, বলতে পারে কিনা? পারে। তো সেই কারণে বলতেছি যে ছাত্র জীবনের যদি অ্যাথমেটিক্স অর্থাৎ অঙ্ক করে থাকো, একটা অঙ্কের নাম আছে পাশাপাশি, যেটা সরল এবং বড়। সরল অঙ্ক যত কঠিন, গরল অঙ্ক কিন্তু সহজ। তো ওনাকে দেখতে শুনতে যত সরল মনে করো, অনেক কঠিন। ওনাকে আবিষ্কার করা বড় কষ্ট। হ্যাঁ, কথা বলে না, এখন কথা বলে না। এই উনি যেই জৌলস বা জনগণের কাছে যেই জৌলস দেখাইছে, এই জৌলস তো বাধা হয়ে গেছে। উনি নাটক করলো, পদত্যাগ করলো, কোনো লোক কি যাচ্ছে? নামছে না, নামছে। আমরা যে আজকে যে সমাবেশ আসলো, এই সমাবেশ থেকে যদি বলতাম যে চলো যমুনায় যাই, আমরা যদি পুরা মন্ত্রীপাড়া গাড়াও দিতাম, আটকে রাখার কারো ক্ষমতা ছিল? ছিল? ওই 500-700 দাঁড়াইলে যদি একটা দাবি আদায় হয়ে যায়, তা আমরা তো আজকে সারা চারিদিকে গেরাও বয়ে থাকতে পারতাম, কোনো দিকে যেতাম, বাজার করতে যেতে পারতাম। এই যে আমি তো সকালবেলা বাংলা মোটরে এই অঞ্চলে চাইছি, এখানে যে লোক দিচ্ছি, যে চারিদিকে যদি বলে দাঁড়ায় যেতাম, নাকি? তাইলে এই একটা অ্যাডভাইজার তো ওই বাজার করতে যেতে পারতো, পারতো? তা আমরা তো ডোন্ট লাইক টু ফলো দ্য ডিস্টার্বিং ওয়ে। আমরা নিয়মতান্ত্রিক ভাবেই আছি, নিয়মতান্ত্রিক ভাবে চাচ্ছি। একটা নির্বাচিত সরকারের মেয়াদ আছে, অনির্বাচিত সরকারের মেয়াদ নাই। তো অনির্বাচিত মেয়াদ সরকার মেয়াদ নাই, তার মানে দীর্ঘমেয়াদী না তো। 16 বছরের মানুষের আকাঙ্ক্ষা একটা তত্ত্বাবধায়ক সরকার, একটা নিরপেক্ষ নির্বাচন, যে তাদের পজিশনটা ইকুইভ্যালেন্ট টু দ্য মেম্বার অফ দ্য তত্ত্বাবধায়ক সরকার, নাকি? একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি 90 দিনের নির্বাচন কমিশন ভোট করতে পারে, তো এই নির্বাচন কমিশন পারবে না। তো প্রতি নির্বাচনের পরে পরে কি আমরা 2 বছর করে অপেক্ষা করি? খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে 80 দিন ক্ষমতায় থাকে, যা যা জনগণের ডিমান্ড আছে সব সংবিধান সম্মত কইরা উনি পায়ে হেঁটে ঈদে আসলো, দায়িত্ব অর্পণ করে আসলো। তারপরে নির্বাচন ডাক গেল, 3 মাস মধ্যে নির্বাচন হলো, হাসিনা ক্ষমতা আসলো। তো সুদের নির্বাচন কমিশনের তো ম্যান্ডেটরি, উইদিন দ্য 90 days হি মাস্ট ফুলফিল দ্য ইলেকশন। এখানে নো এক্সকিউজ, নো এক্সকিউজ। তো সে কারণে বলছি যে সবকিছু দেখলে হয় কি, কাউকে বুঝতে এক কথায় বোঝা যায়, কাউকে বুঝতে একটু সময় লাগে। আর সময় নিয়ে যেটা বোঝা যায়, ওখান থেকে ফেরত আনা করতে হয়।